স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের নেক্সট যে ওয়ান শট ভিডিও নিয়ে, সেকেন্ড চ্যাপ্টারের যেটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা আছে। তো আগের যে অনশটটা দিয়েছি সেটা তোমরা দেখে নাও। প্রত্যেকটা টপিককে আমি মোটামুটি ডিটেলসে তোমাদের উচ্চ মাধ্যমিকে যাতে কোনো প্রবলেম না হয় সেভাবে আমি দিয়েছি। নোটসটা খুব তাড়াতাড়ি আমাদের আপলোড হয়ে যাবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমাদেরকে আমি দিয়ে দেবো গ্রুপের নোটসটাকে। আজকে যে চ্যাপ্টারটা আমরা করছি সেটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। তোমরা জানো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে, সেগমেন্ট থাকে, যেখান থেকে কোয়েশ্চেন মানে জেনে রাখো যে আসছেই, ঠিক আছে, এরকম ধরনের একটা চ্যাপ্টার। আর আমাদের যে পরের প্রত্যেকটা লেকচার এরকম ভাবে চলতে থাকবে, কোন চ্যাপ্টার তোমার যদি কোনো এরকম প্রায়োরিটি থাকে না এই চ্যাপ্টারগুলোকে আপনি তাড়াতাড়ি শুরু করুন, তাহলে আমরা সেভাবে শুরু করতে পারি। ওকে, তো এটা হলো আমাদের বেসিক জায়গা। তোমরা এই যে আমাদের অনশটের ভিডিওগুলোকে এগুলোকে যতটা সম্ভব তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ সবার এটা উপকারে আসবে, সবার হেল্পফুল হবে এটা শিওর। যে অনেকের হয়তো ফিজিক্সটা পিছিয়ে থাকে, অনেকে ফিজিক্সের জায়গাগুলো ঠিক থাকে না কনসেপ্ট, তো আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি উচ্চ মাধ্যমিকের জন্য এবং ধরো মোটামুটি যাদের মোটামুটি বোর্ডের ওপর ধরো যারা মানে নিট ফিট দেবে তাদের জন্য হয়তো মানে কনসেপ্টগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার থাকবে, এটা তো আমি শিওর শট দিতে পারি। আর আজকের এই ভিডিও দেওয়ার পরে আমরা নেক্সট দিন এর অঙ্কগুলো করবো, ঠিক আছে, মানে এই চ্যাপ্টারের। তোমরা অনেকে আবার আগের চ্যাপ্টারে দেখলাম অঙ্কগুলো স্যার অঙ্ক করাতে হবে না সেই রকমও কথা বললে, তো আমি দেখি আরও কিছু রেসপন্স পাই, তার বেসিসে আমি ডিসাইড করবো যে তোমাদের যে ম্যাথসের করাবো কি করাবো না ম্যাথসগুলোকে, ঠিক আছে। যদি তোমরা বলো না ম্যাথস করাতে হবে না, তাহলে আমি ম্যাথস করাবো না ওই চ্যাপ্টারের। আর যদি বলো করাতে হবে, আমি আরও কিছু ওয়েট করি, তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করছি। যদি মনে হয় যে না স্যার আমাদের দরকার আছে আপনি দিন, তাহলে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। ওকে, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্ক আমি শুরু করবো এর পরের দিন, আজকে তোমাদেরকে এটা আমাদের ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তো আমরা তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্র যখন আমরা পড়তে যাই, ইলেকট্রিক ফিল্ড যেটা বলে, তো সেটা বেসিক্যালি কুলম্বের সূত্র দিয়ে শুরু হয়। তো তোমাদের প্রথমেই আমরা যদি বলি কুলম্বের সূত্রটা কি, পরীক্ষায় কোয়েশ্চেন আসে এরকম যে কুলম্বের সূত্রটি লেখো, ঠিক আছে। তো প্রথমে দেখে নিই কুলম্বের সূত্রটা কি। তো আমরা কুলম্বের সূত্রটা কি জানি, যে দুটো বেসিক্যালি এই সূত্রটা কেন এসেছিল, চার্জের ইন্টারাকশন নিয়ে। যে দুখানা চার্জ আমরা পড়েছিলাম, সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। যদি সমধর্মী চার্জ আর বিপরীতধর্মী চার্জ এই আকর্ষণ বা বিকর্ষণ করছে, এই আকর্ষণের বিকর্ষণের ভ্যালুটা মানটা কত হবে সেটার উপর ভিত্তি করে কুলম্ব একটা ল দিয়েছিলেন, আর সেটাকে বলা হয় কুলম্বস ল। আর এই লটা আমরা একটু দেখে নিই, পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। তাহলে আমরা কি লিখবো এখানে, যে দুটি আধানের মধ্যে প্রযুক্ত বলের মান আধান দুটির কি হয়, যে আধানগুলো নেওয়া হয় সেই আধান দুটোর গুণফলের সমানুপাতিক হয়। আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক হয়, গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা হয় সেটার বর্গের ব্যস্তানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো কুলম্ব বলেছিল, ঠিক আছে, ল। কুলম্ব এটা অবজার্ভ করেছিল, দেখে উনি বললেন যে এরকম হয়, ঠিক আছে। দুটো আধান যদি নেওয়া হয়, সেই দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের ওই বল দুটো আধান দুটোর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের গুণফলে বর্গের ব্যস্তানুপাতিক। যদি মিডলের ডিস্টেন্সটা নেওয়া হয় সেটার হবে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে ধরলাম একটা চার্জ, এটা ধরো Q1 চার্জ, আর এই Q1টা চার্জ থেকে আমরা বললাম আর একটা চার্জ ধরো এখানে আছে, সেটা হচ্ছে Q2 চার্জ। কত কি আছে, Q1 আর Q2 চার্জ আছে। এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে R, মিডলের ডিস্টেন্সটা হচ্ছে R। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্যার প্রযুক্ত বল F প্রপোর্শনাল টু আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। তাহলে কি হবে, Q1 ইন্টু Q2, ফোর্স প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। আর একটা কি বলেছে, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত আছে, R, তাহলে ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, R স্কোয়ার।
ওকে, তাহলে এফ ইকুয়ালস হলো কিউ ওয়ান ইন্টু কিউ টু, আর একটা হলো এফ প্রপোর্শনাল টু 1/r²। এবার তোমরা জানো যে যদি আমরা বলি এখান থেকে আমরা কি পাবো স্যার, লিখতে পারবো যে ফোর্স এফ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে স্যার Q1Q2/r², এটাকে আমরা লিখতে পারবো Q1Q2/r²। ওকে, এবার দেখো যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে হটাই তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয় আমাদেরকে, তোমরা সবাই জানো। তাহলে অথবা লিখতে পারবো কি এফ ইকুয়ালস টু কে Q1Q2/r²। ওকে, এই কেটাকে কি বলা হয়, এটাকে বলা হবে সমানুপাতিক ধ্রুবক, বা তোমাদের ইংলিশে বলে যে ইলেকট্রিক্যাল কনস্ট্যান্ট বা ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কনস্ট্যান্ট বা ইলেকট্রিক কনস্ট্যান্ট, বা এখানে আমরা বলতে পারি সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এই কে এর ভ্যালুটা আমরা যদি দেখি, আমরা যখন বার করি তখন বলা হয় 1/4πε0। ফোর্স এই কে এর ভ্যালুটা কত হবে 1/4πε0 হয়েছে, যেখানে এপসাইলন নটটা কি হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি বলা হয়, ইলেকট্রিক পারমিটিভিটি অ্যাট ফ্রি স্পেস, শূন্য মাধ্যম নেওয়া হয়। ঠিক আছে, বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এগুলো আমি ডিটেলসে বলছি কতটা কি হয় না হয়, তার আগে আমরা আপাতত এটা আমরা জেনে নিলাম। তাহলে কি লিখতে, কে এর ভ্যালু হলো 1/4πε0। এই কে এর একক কত হতে পারে, দেখো কে এর একক হবে, যদি তুমি এখানে দেখো আর এফ এর সঙ্গে r² গুণ করে দাও বাই Q1Q2, তাহলে কত হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার হবে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা হয়ে গেল তোমাদের কি কে এর ইউনিট। আর এই যে 1/4πε0 এটা তোমাদের ভ্যালু জানা আছে, কত হয় 9 × 10⁹ হয়েছে, এটা হচ্ছে 1/4πε0 এর ভ্যালু হয়। এপসাইলন নটটা কি বললাম, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন নটটা কি হলো বেসিক্যালি তড়িৎ ভেদ্যতা। ওকে, আচ্ছা, এবার এই এপসাইলনটা কিন্তু অনেক মিডিয়ামের উপর ভ্যারি করে, ডিপেন্ড করে, আমরা সেগুলো পড়বো। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে ফোর্সটা আমরা পেলাম, এই ফোর্সটার দেখো একটা যদি আমি এখানে গ্রাফ ড্র করি, অঙ্কন করা হয়, তোমাদের দেখবে বইয়ে আঁকাও আছে অনেক বইয়ে। যদি আমরা বলি ফোর্সের সাথে কার গ্রাফ, আর এর গ্রাফ, তাহলে ফোর্স এদিকে দিলাম আর এদিকে ধরো আর দিলাম, r² সাথে সমানুপাতিক হচ্ছে, দেখো তাই না, r² ব্যস্তানুপাতিক, তো গ্রাফটা আমরা অনেকটা এরকম পাই। ওকে, এরকম ধরনের গ্রাফ পাই। এটা কিন্তু তোমরা এর সাথে গুলিও না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের সাথে গোলাবে না, আমরা গ্রাফটা কিন্তু এবার পয়েন্ট যখন নেব তখন আমরা পয়েন্টগুলোকে জুড়ে এরকম টাইপের একটা গ্রাফ দেখতে পাই। ঠিক আছে, তো এরকম যখন দূরে যখন যাওয়া হচ্ছে, দেখো দূরে যত দূরে যাচ্ছে তখন কিন্তু এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি বলছি কেন, মানে স্কোয়ারে কমে যাচ্ছে, আর যখন কাছে আসবে তখন স্কোয়ারে বেড়ে যাবে। ওকে, মানে যদি বলা হয় যে কোনো একটা ধরো বিন্দু আধান আছে, এই দুটো বিন্দু আধান, এই আধান দুটোর মধ্যে দূরত্ব দুগুণ করে দেওয়া হলো, তাহলে ফোর্স কিন্তু 4 গুণ কমে যাবে। ঠিক আছে, আর যদি দুগুণ করে দেওয়া হয় তাহলে ফোর্স 4 গুণ কমে যায়। ওকে, আবার যদি দূরত্বটা অর্ধেক করে দেওয়া হয় তাহলে ফোর্সটা কি হবে 4 গুণ বেড়ে যাবে, তাই না, স্কোয়ারের সাথে দুগুণ, তো তার 2 এর স্কোয়ার মানে 4r² হয়ে যাচ্ছে। ওকে, তো এরকম গ্রাফ পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা পড়বো যে এই যে কুলম্বের লটা আমরা কি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তোমাদের সেকেন্ড টপিক থেকে কোশ্চেন আসতে পারে যে কুলম্বের সূত্রটি লেখো, এটা কোথায় কোথায় প্রযোজ্য হয় সেটাও লিখো। তো কুলম্বের সূত্র কিন্তু সব জায়গায় প্রযোজ্য করতে আমরা পারবো না। প্রথম কোথায় কোথায় তাহলে অ্যাপ্লাই করা যায় কুলম্বের সূত্র, তো প্রথম পয়েন্ট জেনে রাখো যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো কুলম্বের সূত্রটাকে প্রযোজ্য হয়, সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য, পয়েন্ট চার্জের জন্য। তাহলে আমরা শুধু এই কুলম্বের সূত্রটা কার জন্য প্রযোজ্য, শুধুমাত্র বিন্দু আধানের জন্য, বুঝতে পারলাম। তাহলে শুধু কুলম্বের সূত্রটি বিন্দু আধানের জন্য প্রযোজ্য হয়। তাহলে কুলম্বের সূত্রটি বিন্দু আধানের জন্য প্রযোজ্য, বিন্দু আধানের জন্য প্রযোজ্য, আধানের জন্য প্রযোজ্য। ওকে, বুঝতে পারলাম। আর একটা কাজ সঙ্গে বিন্দু আধান মানে ধরো কোনো একটা এরকম আধানের বডি আছে, এরকম বড় বড় বডি আছে, চার্জ বডি আছে, ধরো প্লাস কিউ, ধরো মাইনাস কিউ, এর ক্ষেত্রে কিন্তু তুমি সেইভাবে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে কিন্তু কনসিডারেশন নিয়ে আসতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। শুধুমাত্র পয়েন্ট চার্জ, বিন্দু আধান মানে পয়েন্ট চার্জ, হ্যাঁ, পয়েন্ট চার্জ কিরকম, এরকম পয়েন্ট আছে, এরকম ধরনের চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সেকেন্ড কি আছে কনসেপ্ট, সেকেন্ড হচ্ছে এরা কিন্তু নিউক্লিয়ার ডিস্টেন্স যদি চলে আসে না, নিউক্লিয়ার ডিস্টেন্স মানে নিউক্লিয়াসের রেডিয়াস ধরো 10⁻⁻14 10⁻⁻15 অর্ডার যদি হয়ে যায়, সেক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে কোথায় লিখলাম যে নিউক্লিয়ার ডিস্টেন্স বা 10⁻⁻14 বা 10⁻⁻15 মিটার, এই দূরত্বের মধ্যে, এই দূরত্বে এই সূত্র প্রযোজিত নয়, বা এই সূত্র
এই সূত্রটি প্রয়োগ করা যাবে না, সূত্রটি প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। ওকে, এই দুটো জায়গায় কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হয় না। কেন প্রযোজ্য হয় না এই ডিস্টেন্সের মধ্যে? তার কারণ হচ্ছে যে যদি তোমরা দেখো যে নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তো প্রোটনরা দেখো সমধর্মী চার্জ কিন্তু একে অপরের সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ হয়ে থাকে। কেন? কারণ সেখানে নিউক্লিয়ার ফোর্স থাকে, নিউক্লিয়ার ফোর্স ওখানে ডমিনেট করে এই দূরত্বের মধ্যে। তাহলে সেখানে দুটো চার্জ আধানকে রাখলে সেই দূরত্বের মধ্যে তারা কিন্তু বিকর্ষণ না করে, ধর সমধর্মী চার্জ রাখলেও বিকর্ষণ না করে সেখানে আকর্ষণই করবে, যেটা কিন্তু কুলম্ব ল মেনে চলে না। সমধর্মী চার্জ সবসময় একে অপরকে বিকর্ষণ করে। তো এই দূরত্বের মধ্যে নিউক্লিয়ার ফোর্সটা চলে আসে, ডমিনেট করে, সেই জন্য এই সূত্রটাকে তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এই দুটোকে কিন্তু খুব ভালো করে মাথায় রেখো, পরীক্ষায় আসতে পারে যে কুলম্বের সূত্রটি কোথায় প্রযোজ্য সেটা লেখো। তো এটাকে পজ করে সুন্দর করে লিখে নাও, ঠিক আছে? ওকে, এবার দেখো কুলম্বের সূত্রটা যেটা আমরা পড়লাম সেটা একটু ডিটেলসে পড়বো, কোশ্চেন আসতে পারে। তো আমরা পড়লাম দেখো যে ফোর্স F ইকুয়ালস টু দুটো বিন্দু আধানের মধ্যে চার্জ, যে ফোর্সের মান সেটা হচ্ছে K ইন্টু Q1 Q2 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আর তার স্কোয়ার। আচ্ছা, এবার এই K এর ভ্যালুটা আমি কি বললাম? এই K এর ভ্যালুটা হয় 1/4 পাই এপসাইলন নট, যদি সেটা আমরা নিই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এটাকে বলা হয় পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। আর এইটার মান কত হয়? এপসাইলন নটের মান হয় তোমার 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, এটার একক কত হবে? পরীক্ষায় আসতে পারে। দেখো এটার একক কি হবে? তোমার কে এর এককের অপোজিট, যে কে এর একক যা হয় তার অপোজিটে। মানে দেখো এটাকে তুলে দাও, এটাকে নিচে নামিয়ে দাও, তাহলে কে এর একক তোমরা কি পড়েছিলে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এখানে কত হবে? কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাবে কার একক? এপসাইলন নটের একক। পরীক্ষা কিন্তু এখানে আসতে পারে কোশ্চেন। আচ্ছা, নেক্সট আর কি এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে এই কুলম্বের ফোর্সটা না মানে আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধর্মী। কুলম্বের ফোর্সটা তুমি দেখলে শুধুমাত্র আকর্ষণ ধর্মী না, আকর্ষণ বিকর্ষণ উভয়। কিন্তু আমরা যদি বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, সেটা কি হয়? সেটা শুধুমাত্র আকর্ষণ ধর্মী হয়। বুঝতে পারলাম? আচ্ছা, সেকেন্ড আরো কিছু কিছু কনসেপ্ট আছে যে এই যে ধরো একটা বিন্দু আধান এখানে আছে Q1 আর এখানে একটা আছে বিন্দু আধান Q2। এই Q1 আর Q2 যদি রাখি তাহলে এদের মধ্যে প্রযুক্ত বলটা না শুধুমাত্র দেখবে এদের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। কি বললাম? এদের মধ্যে যে আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, এ যদি চাই এ ওকে এই দিকে ধাক্কা মারবে, ধরো দুটোই পজিটিভ বললাম, তাহলে একে এই যে Q1 চার্জটা এটা Q2 চার্জকে এইদিকে ধাক্কা মারবে, এই Q2 চার্জটা একে এই দিকে ধাক্কা মারবে। ওকে, আচ্ছা, যদি বিপরীতধর্মী হতো, সাপোজ ধরো এখানে আর একটা চার্জ রাখলাম, এরা যদি আকর্ষণ, তাহলে এ কি করতো? একে এই দিকে আকর্ষণ করতো, আর এ কি করতো? একে আকর্ষণ করতো এইভাবে। যদি এটা ধরো পজিটিভ হতো আর এটা ধরো নেগেটিভ যদি চার্জ নিতাম আমরা। ওকে, তাহলে বোঝার চেষ্টা করো যে যে আকর্ষণ আর বিকর্ষণ বল সবসময় কি বরাবর কাজ করে? সবসময় তাদের যে আধান, সেই আধান দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করছে। দেখো, হয় বাইরের দিকে নইলে ভেতরের দিকে। তাহলে আমি একটা পয়েন্ট কি বলতে পারি যে প্রথম পয়েন্টের থেকে আমরা দেখলাম, নোট ডাউন করতে পারি যে আধান দুটির মধ্যে প্রযুক্ত বল সবসময় তাদের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তাহলে আধান দুটির মধ্যে প্রযুক্ত বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, ক্রিয়া করে হয়েছে, সংযোগ সরলরেখা বরাবর কি করছে, এবং দেখো তাদের কেন্দ্রগামী হচ্ছে, সেই জন্য এই বলটাকে কি বলা হয়? কেন্দ্রীয় বল বলা হয়। ঠিক, সংযোগ সরলরেখা কেন্দ্র দিয়ে পাস করছে, কি বলা হয়? কেন্দ্রীয় বলা হয়। এই জন্য একে কি বলা হয়? এই জন্য এই বল ইহা কেন্দ্রীয় বল নামে পরিচিত, কেন্দ্রীয় বল নামেও পরিচিত হয়েছে, এটা কেন্দ্রীয় বল বলা হয়। আচ্ছা, এবার দেখো এই যে আধান দুটোর মধ্যে প্রযুক্ত বল সমান আর বিপরীত, মানে এর ওপর কত লাগছে? কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এর ওপর কত লাগছে? কে Q1
Q2/r²। তাহলে প্রযুক্ত বল উভয় চার্জের ওপর সমান এবং বিপরীতধর্মী। আবার এখানে দেখো আকর্ষণের ক্ষেত্রেও যে এর ওপরও K Q1 Q2/r² যেটা এদিকে লাগছে, কিন্তু এর ওপর কোন দিকে লাগছে K Q1 Q2/r² সেটা কিন্তু আবার এদিকে, তাহলে একে অপরের বিপরীত দিকে লাগছে। তাহলে আমি বলতে পারি সেকেন্ড যে প্রযুক্ত বল কি হচ্ছে, প্রযুক্ত বলের মান উভয় চার্জের ওপর সমান, উভয় আধানের ওপর সমান, কিন্তু কি হয় বিপরীত দিকে, সমান কিন্তু বিপরীত দিকে হয়েছে, বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, এবার দেখো 3 নম্বর পয়েন্ট আমরা কি করব। এই চার্জগুলোকে যদি আমরা কি দেখি, যেহেতু সমান আর বিপরীত তুমি বুঝতে পারছো একটা জিনিস, যে প্রযুক্ত বলের মান সমান হলো এবং বিপরীত হলো, তাহলে এরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার যে আমরা এই বলতে পারি যে তোমাদের এটা পেয়ার, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ক্রিয়া প্রতিক্রিয়া বাংলা কি বলেন যায় না, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার যেটা, সেটা কিন্তু তৈরি করতে পারছে। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করতে গেলে কি করতে হয়, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করতে গেলে প্রথমটা বল দুটোকে সমান হতে হয়, বিপরীত হতে হয় এবং দুটো আলাদা বডির উপর প্রযুক্ত হতে হয়। কি বললাম, বল দুটোকে সমান হতে হবে, বিপরীত দিকে লাগতে হবে, দুটো আলাদা বডির উপর লাগতে হবে। দেখো বল দুটোর মান সমান, দুটো বিপরীত দিকে লাগছে, আর দুটো বিপরীত মানে দুটো আলাদা বস্তুর উপর লাগছে, তাহলে এরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করতে পারে, অ্যাকশন রিঅ্যাকশন তৈরি করতে পারে। তাহলে এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করতে পারে, ওকে, এগুলো আমরা জানলাম। আরো কি কি আমাদের জানা আমরা বলতে পারি এখান থেকে, আমরা আরো বলতে পারি যে এই যে তোমার কুলম্বের বলটা না, কুলম্বের বল কিন্তু মাধ্যমের উপর নির্ভরশীল, মানে বিভিন্ন মাধ্যমের উপর এ ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে এই 4 নম্বর কোয়েশ্চেন যদি পড়ি, এগুলো সব কিন্তু আমাদের বইয়ে আছে, পড়তে হবে। তাহলে এই কুলম্বের ফোর্স বা স্থির তড়িৎ বল, এই বল কি হয়, মাধ্যমের উপর নির্ভরশীল, ওকে, এই মাধ্যমের উপর নির্ভরশীল, ওকে। কিভাবে হয় সেটা আমরা দেখব অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে। আচ্ছা, আর কি হতে পারে এখানে, তোমরা যদি দেখো যে এই যে প্রযুক্ত বলটা ফোর্স যে পেলে তোমরা, সেই ফোর্সটা কিন্তু কনজারভেটিভ হয়। কি বললাম, সংরক্ষী বল। সংরক্ষী শব্দের অর্থ কি, যে এদের দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বল সংরক্ষী বল। ঠিক আছে, এই বলটা কি হয়, এই বল একটি সংরক্ষী বল, হয়েছে, সংরক্ষী বল। বুঝতে পারলাম আশা করি। এর উপর ছোট ছোট কোশ্চেন দেয়, তোমার দেখবে Q1 Q2 মান দিয়ে দেয়, আর এর মান দিয়ে দেয়, এবার ফোর্সের মান জিজ্ঞাসা করতে পারে, বা ফোর্সের মান দিয়ে আছে, Q1 Q2 মান দেওয়া আছে, আর এর মান জিজ্ঞাসা করতে পারে। এরকম ধরনের কোশ্চেন আছে, আমি এগুলো করাবো বাট এর নেক্সট ক্লাসে। এখন শুধু আমরা থিওরিটুকুকে ভালো করে পড়ে নেবো, যেখান থেকে থিওরি থেকে কোশ্চেন আছে সেই থিওরিগুলো ভালো করে কভার করবো সায়েন্স সময়। ঠিক আছে, তাহলে আপাতত এইটাকে পুরোটাকে ভালোভাবে তোমরা তুলে নাও। এরপরে আমরা কি করব, এর বাকি যে অংশ ভেক্টর ল থেকে শুরু করে সমস্ত কিছু করবো। ঠিক আছে, পজ করে নাও, তুলে নাও। ওকে, এবার দেখো আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা দেখবো, আর এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, যে এখান থেকে সাইজ টুইজ দেখো সবে কিছু আলটিমেটলি থিওরিটা তোমাদের যে কোয়েশ্চেন, তাতে তোমরা দেখবে 1 আর 2 এটা কোয়েশ্চেনের সংখ্যা বেশি, মানে 1+2, 3 নম্বরের কোয়েশ্চেনও খুব কম আসে তোমাদের। তো তোমাদের যে কোয়েশ্চেন ধরো 3 নম্বরের যে কোয়েশ্চেন, তার মধ্যে একটা খুব ভালো কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো এটাকে স্টার মার্ক মেরে রাখতে পারো। ঠিক আছে, তুমি 3খানা স্টার মার্কস দিয়ে রাখো, মানে এটা কিন্তু খুব ভালো, অনেকবারই কোশ্চেন এসছে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি বর্ণনা করো। তো কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা বর্ণনা করতে গিয়ে আমাদের একটু ভেক্টরের জ্ঞান থাকা উচিত, সেটা আমরা আগে দেখে নিই। ধরো একটা কোনো একটা, ধরো এ আছে, এটা স্পেস কোঅর্ডিনেট, এটা এক্স আর এটা ওয়াই। ওকে, এটা হচ্ছে অরিজিন। এখান থেকে ধরো কোনো একটা চার্জ আছে, এখানে ধরো Q1 চার্জ আছে, এখানে কি আছে, একটা চার্জ আছে, সেটার মান হচ্ছে Q1, আর সেই চার্জটা হচ্ছে অরিজিন থেকে ধরো R1 দূরত্বে। কত দূরত্বে, R1 দূরত্বে আছে Q1 চার্জ। ওকে, R1 দূরত্বে। এখান থেকে R2 দূরত্বে একটা চার্জ আছে Q2 চার্জ। ধরো এখানে একটা চার্জ আছে যেটা হচ্ছে Q2, চার্জের মান কত হলো Q2, সেটা আছে কত দূরত্বে,
সেটা ধরো R2 দূরত্বে আছে এখান থেকে। ওকে, এটা হচ্ছে ধরো এই দূরত্বটা হচ্ছে R2। বুঝতে পারলাম যে R1 দূরত্বে একটা আছে Q1 চার্জ, আর R2 দূরত্বে এখান থেকে চার্জ আছে, সেটা হচ্ছে Q2 চার্জ। এবার যদি বলা হয়, এবার ধরো এই যে এটা ধরো 1 নম্বর চার্জ Q1 চার্জ, Q1 চার্জ Q2 এ কোন দিকে ফোর্স দেবে? Q2 কে ফোর্স দেবে একদম অ্যালং দ্য লাইন জয়েনিং বরাবর এইভাবে ফোর্স দেবে। তাহলে এটা কার ওপর ফোর্স হলো? 2 এর ওপর ফোর্স, 2 নম্বর চার্জ বা Q2 এর ওপর ফোর্স। কার জন্য? 1 এর জন্য। তাহলে আমরা এটাকে লিখবো ফোর্স কত নম্বরের উপর পড়ছে? 2 নম্বরের উপর ফোর্স পড়ছে। কার জন্য? 1 এর জন্য। বুঝতে পারলাম কিভাবে লিখতে হবে? দেখো 2 নম্বর চার্জ, এটা ধরো চার্জ 2 নম্বরই ধরো, এখানে Q2 চার্জ, এটা 1 নম্বর পয়েন্ট ধরো। তো 2 নম্বর পয়েন্টে বা 2 নম্বর চার্জের উপর প্রযুক্ত বল কার জন্য? 1 এর জন্য। হয়েছে? আচ্ছা, এই দেখো এই যে Q2 কে কোন দিকে বল দেবে? এদিকেই ফোর্স দেবে, বাইরের দিকে। তাহলে Q2 ওকে এইভাবে অ্যালং দ্য লাইন জয়েনিং, কিন্তু এও বাইরের দিকে ওকে ফোর্স দেবে। এই ফোর্সটা কিভাবে লিখবো? যে F কত? 1 এর উপর প্রযুক্ত বল, ফোর্স 1 নম্বর চার্জের উপর প্রযুক্ত বল কতর জন্য? 2 এর জন্য। বুঝতে পারলাম? আশা করি বোঝা গেছে। এবার দেখো 1 এর সাপেক্ষে, 1 নম্বর পয়েন্টের সাপেক্ষে 2 নম্বর পয়েন্টের দূরত্ব কিরকম ভাবে বার করব? এই যে এইভাবে। ওকে, এবার ঘটনা হচ্ছে এটা কার সাপেক্ষে হলো? দেখো এটা 2 এর ডিস্টেন্স, 2 নম্বর পয়েন্ট যাচ্ছি কার সাপেক্ষে? 1 এর সাপেক্ষে, বা 1 এর থেকে 2 আমরা যাচ্ছি। বুঝতে পারলাম? 1 থেকে কোন দিকে যাচ্ছি? 2 এর দিকে যাচ্ছি। তাহলে আমার ঘটনা হচ্ছে এটা ধরো একটা পয়েন্ট, এইভাবে আমরা দিয়েছি, তীর চিহ্নগুলো দিয়ে দিই। ওকে, এটা ধরো পয়েন্ট আছে, এভাবে পুরো ম্যাচ করিয়ে দিই, তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই দেখো, ঠিক আছে? ওকে, এবার দেখো তাহলে এটা হচ্ছে কি, যে আমার 2 নম্বরের অবস্থান, 2 নম্বর পয়েন্টটা যেটা নিচ্ছি, সেই 2 নম্বর যে চার্জ পয়েন্ট, সেই 2 নম্বর চার্জ পয়েন্টটাকে আমরা বার করছি কার সাপেক্ষ নিয়ে? 1 নিয়ে। তাহলে এটা হবে R12। বুঝতে পারলাম? আচ্ছা, আর এই দিকে তোমার আরেকটা তুমি পাবে তাহলে, যে 2 নম্বরটার মানে 1 নম্বরের পজিশন ভেক্টর কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে, বা 2 নম্বরের পজিশন ভেক্টর 1 নম্বরের সাপেক্ষে যদি বার করো, তাহলে R21। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো এখানে যে প্রযুক্ত বলটা হচ্ছে ফোর্স, এটা কোনটা সাপেক্ষে? দেখো R12 এর, মানে আমরা এখানে যে দুখানা দেখো লেন্থ পেলে, দুখানার ডিস্টেন্স বেসিক্যালি একই, জাস্ট ডিরেকশনটা আলাদা। তো এই যে 1-2 পেলে ফোর্স, এই যে ফোর্স 1-2টা পেলে কোন ডিরেকশনের? আমরা ডিরেকশন নেব যেদিকে ফোর্সের ডিরেকশন, সেদিকে আর এর ডিরেকশনটাও নেব। যেদিকে বললাম কি ফোর্সের ডিরেকশন, সেই দিকে আর এর ডিরেকশনটাও নেব আমরা। তো ফোর্সের ডিরেকশন যদি দেখো, তাহলে এই দিকে আছে, আর এর ডিরেকশন কোনটা? এদিকে আছে, এইদিকে একটা আছে। ওকে, এই যে এইটা উপরেরটা। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে ফোর্স স্যার F21 যখন লিখবো কিভাবে লিখবো স্যার? কে Q1 Q2 বাই কার সাপেক্ষে? 1-2। দেখো যেদিকে ফোর্সের ডিরেকশন সেদিকেই আর এর ডিরেকশনটাও নেব। তাহলে আর কোনটা হবে? মধ্যবর্তী দূরত্ব R12 তার স্কোয়ার। এটা কি হলো? মান হয়ে গেল। এবার এটাকে যদি বলা হয় ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দাও, কত ইউনিট ভেক্টর? 1-2 দিয়ে গুণ করে দিলাম। ইউনিট ভেক্টর মানে কি? যা ইউনিট ভেক্টরের মান হয় 1, ইউনিট ভেক্টরের মান কত হয়? 1। তাহলে 1 দিয়ে গুণ করলাম, কিন্তু ডিরেকশনটা কার দিকে হয়ে গেল? এই দিকে হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, সেরকম ভাবে আমি লিখতে পারবো যে F12 তাহলে কি হবে? কে Q1 Q2। আচ্ছা স্যার F12 তার এই দিকে ডিরেকশন আছে, তাহলে আমি ফোর্স আর এর ভ্যালু কোন দিকে দেবো? যেদিকে ফোর্সের দিক, ফোর্সটা এদিকে, তো আর এর ভ্যালুটা ফোর্সের দিকেই নেব। তাহলে R21 হবে। তাহলে এখানে R21 তার স্কোয়ার, তার সঙ্গে কি গুণ করে দেবো? ডিরেকশন দেখানোর জন্য R21 তার ক্যাপ। এই R21 আর R12 ক্যাপ যেটা আছে না, এগুলোকে ইউনিট ভেক্টর বলা হয়। এদের মান কত হবে? 1। আর এদের ডিরেকশনটা করার জন্য কি দেখো, এদিকে ডিরেকশন, তাহলে এর ফোর্সের ডিরেকশনটাও এদিকে দেখাবে। কারণটা কি হচ্ছে, যে আমি এখানে লিখে দিচ্ছি R21 ইকুয়ালস টু হচ্ছে ম্যাগনিটিউড R12, এদের ভ্যালু কিন্তু কত হয়? 1। তাহলে এদের মানটা দিয়ে গুণ করলাম, তাদের মানে পরিবর্তন হলো না, কিন্তু দিকের পরিবর্তন চলে এলো, যে R12 এর দিক যেদিকে, সরি R21 এর দিক যেদিকে, সেদিকে হবে F12 এর দিক। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে তোমাদের ডেরিভেশন এইভাবে থাকে। এখান থেকে তোমরা আরেকটা জিনিস বার করতে পারবে, যে স্যার আমরা জানি, বা এরকমভাবে এখানে ধরো এটাকে আবার এও করতে পারো, যে স্যার কীভাবে এখানে দেখা যেতে পারে। তাহলে কে Q1 Q2 বাই R21 তাহলে স্কোয়ার, ইন্টু আমি এখানে কি বলবো? ইন্টু দেখো এই আরও আমরা জানি
একক ভেক্টর আর যদি হয় তাহলে সেটা কি হয়, ভেক্টরকে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিতে হবে, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সেটা কি পাবো, আর ইউনিট ভেক্টর। বোঝাতে পারলাম, ইউনিট ভেক্টর পাওয়া যায়। সাপোজ ধরো 10কে 10 দিয়ে ভাগ করলে তাহলে কত পাবে, 1 পাবে। তো তাহলে আর কে আর এর মান, আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে শুধু 1 পাবো আর তার ডিরেকশন পাবো, সেটাই হয় ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো স্যার, r21 তার ডিরেকশন বাই কত, ম্যাগনিটিউড অফ r21। তাহলে এখানে এটাকে এভাবেও লেখা যেতে পারে, কে q1 q2 বাই r21 তার কিউব ম্যাগনিটিউডের মধ্যে অবভিয়াসলি ইনটু কত হচ্ছে আর ভেক্টর r21 তার ডিরেকশন, r21 তার ডিরেকশন। বুঝতে পারলাম, এইভাবে লেখা যেতে পারে। আবার অনেক সময় দেখবে অনেক বই লেখা থাকে এরকম ভাবে ভেক্টর ফর্মে, যে সাপোজ ধরো তোমরা দেখো এখানে r1 যে ত্রিভুজ সূত্র দেখো, r1 ত্রিভুজ সূত্রে আমরা কি জানি, ধরো এটা যদি a হয়, এটা যদি b হয়, একই ক্রমে গৃহীত দুটো বাহু, একই ক্রমে গৃহীত দুটো বাহু, তৃতীয় বাহুটা তাই কি দেখে, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা যদি r হয়, তাহলে আমি বলতে পারি না এরকম যে r ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস b ভেক্টর, এভাবে লেখা যায়। সিমিলারলি দেখো এখানে r1 ভেক্টর প্লাস একই ক্রমে কত হচ্ছে r12 ইকুয়ালস তুমি কত লিখতে পারবে, দেখো r2, এটা এটা একই ক্রমে বিপরীত ক্রমে দেখো আছে কি r2 ভেক্টর হয়েছে। তাহলে এখানে কিভাবে লিখতে পারো স্যার, r12 ইকুয়ালস হলো r2 মাইনাস r1। আর সিমিলারলি আবার r মানে যদি বলো 21 সেটাকেও আবার লিখতে পারবে একই রকম ভাবে, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল ভেক্টর ফর্ম। তো এটাকে পজ করে তোমরা লিখে নাও, এটা হচ্ছে তোমার আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটাকে পজ করে একবার লিখে নাও। ওকে, একটুখানি তোমাদের কাছে লিখতে গিয়ে ভুল হয়েছে, জায়গাটাকে ঠিক করে নিও, আমি দেখলাম বলে তোমাদের কারেক্ট করে দিচ্ছি। যে এখানে যখন বললাম না, দেখো 1 নম্বর পয়েন্টের সাপেক্ষে 2 নম্বর পয়েন্টের যে অবস্থান ভেক্টর সেটা হবে 1-এর সাপেক্ষে বার করছো কার, 2-এর, তাহলে 2 নম্বরের বার করছো 1-এর সাপেক্ষে, যেমন এটা করছিলাম যে ফোর্স 2-এর ওপর প্রযুক্ত বল 1-এর জন্য, সেরকমই 2 নম্বরের পজিশন ভেক্টর 1-এর জন্য। সিমিলারলি এটা কি হবে, এটা হবে r12 1-এর পজিশন ভেক্টর কার জন্য, 2-এর জন্য। একটু এখানে কারেক্ট করে নিও, সিমিলারলি এই জায়গাটা একটু কারেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা হয়ে যাবে 21, জাস্ট একটু নাম্বারগুলো চেঞ্জ করে নাও তাই আর কি, হয়েছে, এটা 21 হয়ে যাবে। সিমিলারলি এখানে কত হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে। ওকে, 12, আর এটাও হয়ে যাবে 12, এখানেও হয়ে যাবে এটা 12, ডিটেলসটা কত 12 12 12 and this is 12 and this is also your 12। ওকে, এটাকে একটু কারেক্ট করে নিও। আর যদি এবার যদি করো, দেখো এবার কি আসবে, r1 দেন r21, দেখো r1 ভেক্টর প্লাস এদিকে ট্রায়াঙ্গেলটা নাও, এইটা এইটা আর এইটা, তাহলে দেখো এইটা আর এইটা একই দিকে, আর এটা হচ্ছে তার অপোজিট দিক, তাহলে r1 প্লাস r21 ভেক্টর ইকুয়ালস টু কি হবে, r2 ভেক্টর হয়েছে। এই ফর্মুলা ফেলে তাহলে কি পাবে তুমি, r21 ইকুয়ালস টু r2 মাইনাস r1 হয়েছে। এখানে পুট করতে পারো, এখানে পুট করলে কত হবে তোমার, দেখো কে q1 q2 বাই, আচ্ছা এখানে r12 আছে, তাহলে r12টা আবার লিখে দিই। আবার এখানে কি পাবে দেখো, r2 ভেক্টর প্লাস নিচেরটা দেখো r12 প্লাস r12 ইকুয়ালস টু কি পাবে, দেখো অপোজিট দিকে r1 ভেক্টর। ওকে, তাহলে কি হলো, r12 ইকুয়ালস টু হয়ে গেল r1 মাইনাস r2 ভেক্টর। ওকে, তাহলে এখানে কি লিখতে পাবে, দেখো স্যার এখানে লিখতে পারবো স্যার, তাহলে r21 এর মান কত হলো, যে r1 মাইনাস r2 তার কিউব, ঠিক আছে, ইন্টু কত হয়ে গেল, r1 মাইনাস r2। এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করাতে পারে, পরীক্ষা এইভাবে থাকতে পারে। ওকে, তাহলে এখানে কিন্তু 3 নম্বর একটা কোয়েশ্চেন তোমাদের খুব সুন্দরভাবে ফ্রেম হয়ে গেল। এটাকে পজ করে একটুখানি কারেক্ট করে লিখে নাও। ওকে, এবার দেখো আমরা তড়িৎ ভেদ্যতা পড়বো, ঠিক আছে। তড়িৎ ভেদ্যতা কি জিনিস বুঝবো। তো আমরা একটা জিনিস জানি যে কুলম্বের যে ফোর্সটা, অ্যাট্রাকশন ফোর্স হোক বা রিপালশন ফোর্স হোক, সেটা কিন্তু কি হয়, সেটা তোমার কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট হয়। মিডিয়ামের উপর ডিপেন্ড কেন হয়, কারণ ধরো কোনো একটা ধরো মিডিয়াম যদি থাকে, আমি যদি বুঝছি দিই তারপর আমি ডেফিনেশনগুলো লিখে দিচ্ছি। তো ধরো একটা কোনো পদার্থ আছে, কোনো একটা সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সটা একে রাখা আছে একটা তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, একটা তড়িৎ ক্ষেত্রে এই বস্তুটাকে আমি রেখেছি। তোমরা জানো তড়িৎ ক্ষেত্রকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় তীর দিয়ে, বলরেখা দিয়ে, তাই না। তো এবার দেখো এই পদার্থটা কি হয়,
পোলারাইজ হয়ে যায়। পোলারাইজ কেন হচ্ছে? কারণ এর মধ্যে আমরা জানি ইলেকট্রন প্রোটন আছে কত, মানে এর মধ্যে ধরো ফ্রি চার্জ বলো তোমরা যেরকম, সেগুলো থাকে। আমরা জানি কোন নিউট্রাল বডির মধ্যে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক মানে ইলেকট্রন বা ফ্রি চার্জ যেরকম তোমার থাকে, ঠিক আছে, তাহলে নিউট্রাল হয় ওভারঅল। তো যখন এটাকে নিউট্রাল একটা বডিকে রাখা হয়, এবার তুমি দেখো বলরেখা এই দিক থেকে এদিকে যাচ্ছে, বলরেখা এদিক থেকে এদিকে যাচ্ছে, তার নিশ্চয়ই এদিকে কি আছে? পজিটিভ চার্জ, আর এদিকে কি আছে? নেগেটিভ চার্জ। তাহলে এর মধ্যে যেগুলো নেগেটিভ চার্জ সেগুলো কিন্তু এই দিকে চলে আসবে। কি চলে আসবে? এই দিকে চলে আসবে, বুঝতে পারলাম? আর পজিটিভ চার্জগুলো কোন দিকে চলে যাবে? অপোজিট ডিরেকশন, এই দিকে। বুঝতে পারলাম না পারলাম না? ভালো করে বোঝার চেষ্টা করো। যখন একটা কোনো পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হলো, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এ পোলারাইজড হয়ে যায়। কি হয়ে যায়? পোলারাইজড হয়ে যাবে। পোলারাইজড, এ পোলারাইজড হয়ে যায়। পোলারাইজড হয়ে একদিকে কি হয়ে যায়? পজিটিভ, আর একদিকে নেগেটিভ উৎপন্ন করে দেবে তড়িতাধান। এবার তুমি দেখো এদিকে যদি পজিটিভ থাকে এদিকে নেগেটিভ থাকে, তাহলে একটা ভেতরেও আমরা কি পাবো? তড়িৎ ক্ষেত্র পাবো। একটা ভেতরেও আমরা কি পাবো? তড়িৎ ক্ষেত্র পাবো। কার ভেতরে? ম্যাটারটার ভেতরে। এই তড়িৎ ক্ষেত্রটা কেন এলো? কারণ বাইরে তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে বাইরে একটা তড়িৎ ক্ষেত্র ছিল যেটাকে আমরা এক্সটার্নাল তড়িৎ মানে বলো বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা এক্সটার্নাল, ই এক্সটার্নাল বলবো, ধরো ই এক্সটার্নাল বলবো তড়িৎ ক্ষেত্র, আর এটা হবে ই ইন্টারনাল। এবার দেখো এই ইন্টারনাল তড়িৎ ক্ষেত্রটা কিন্তু এই তড়িৎ ক্ষেত্রটাকে বাধা দেবে। কি করবে? এই তড়িৎ ক্ষেত্রটাকে বাধা দেবে বা এর মানটাকে কমিয়ে দেবে। বুঝতে পারলাম? আর যে যতটা হারে কমায় সেটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এটা কেন হয়? কারণ মেটারটা নিজে পোলারাইজড হয়ে যায়। যে কোনো ধরনের ম্যাটার পোলারাইজ হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু হয়। তাই তড়িৎ ভেদ্যতা কি সংজ্ঞা লিখবো? তড়িৎ ভেদ্যতার সংজ্ঞায় আমরা বলতে পারি, ধরো আমি এদিকে সংজ্ঞাটা লিখছি, পদার্থের যে ধর্মের জন্য পদার্থের যে ধর্মের জন্য কি হবে? নিজের মধ্যে বা এরকম পদার্থের কি লিখবো? যে ধর্মের জন্য নিজের মধ্যে কি হয় তাকে জন্য কোনো পদার্থকে তড়িৎ ক্ষেত্রে বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হলে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে রাখা হলে সে তড়িৎ ক্ষেত্রকে বাধা দেয়, তড়িৎ ক্ষেত্রকে বাধা দেয় পোলারাইজেশন হওয়ার মাধ্যমে, পোলারাইজেশনের মাধ্যমে, ওকে, মাধ্যমে তাকে কি বলা হবে? তড়িৎ ভেদ্যতা বলা হবে। তাকে তড়িৎ ভেদ্যতা বলা হয়। তড়িৎ ভেদ্যতা বলা হয়। ওকে, বুঝতে পারলাম কি হচ্ছে গল্পটা? যে পদার্থের যে ধর্মের জন্য কি হলো? যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রটা কমিয়ে দিল কে? ইন্টারনাল কি হয়েছে? তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে বলে। ইন্টারনাল তড়িৎ ক্ষেত্র কেন তৈরি হয়েছে? কারণ পোলারাইজেশন হয়েছে বলে। ওকে, আর সেই ধর্মটাকে পদার্থের কি বলা হয়? তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, যেমন শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান তোমরা জানো এপসাইলন নট বলা হয়। সেটা হচ্ছে কত? সেটা হয় 8.854 × 10⁻12। ওকে, এটা হয়ে গেল ব্যাপার। আচ্ছা, এছাড়া আমরা যদি বলি এটাকে কিভাবে আমরা আরো রিপ্রেজেন্ট করতে পারি, দেখো যে কোনো মাধ্যমের জন্য এটা কিন্তু মান আলাদা আলাদা হয়। হ্যাঁ, তড়িৎ ভেদ্যতার মান যে কোনো এর জন্য আলাদা আলাদা থাকে, সাবস্টেন্সের জন্য। এরপরে আমরা বলি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এরপরে একটা শব্দ আছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, পরীক্ষার জন্য সংজ্ঞা কিন্তু অনেকবার এসছে। যে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলতে কি বোঝো? তো এরকম ভাবে আমরা আরেকটা জিনিস করতে পারি যে ফোর্সেসটা একটা লেসন করে দিই, তারপরে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা তোমাদেরকে বলছি, ঠিক আছে? বা লিখেই নাও, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা যখন পড়ালাম লিখে নাও। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ওকে, এটাকে এপসাইলন আর দিয়ে লেখা হয়। হয়েছে? তা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কাকে বলা হয়? যে কোনো একটা মাধ্যমের যা তড়িৎ ভেদ্যতা সেটা শূন্য মাধ্যম অপেক্ষা কত গুণ, শূন্য মাধ্যমের সাপেক্ষে ও কত গুণ বেশি, সেটাকে বলা হবে তার আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি হলো? কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কোনো মাধ্যমের
তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার ভেদ্যতার অনুপাতকে কি বলা হবে? অনুপাতকে কি বলা হয়? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলে, তড়িৎ ভেদ্যতা বলা হয়। হয়েছে? তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কাকে বলা হবে? যে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যা আছে শূন্য মাধ্যমে অপেক্ষা কত গুণ বেশি বা কম। সাপোজ ধরো আমি যদি বলা হয়, এটাকে আবার আমি এদিকে লিখছি, এটাকে মুছে দিচ্ছি হালকা করে, তোমাদের আস্তে করে টোকা হয়ে গেছে, তুলে নাও এটাকে, পজ করে একটুখানি। ওকে, তো এবার আমি মিটিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো যে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার জায়গাটা কি আমি পড়বো, উপরের হেডিংটাকে আমি মুছে দিই। আচ্ছা, এবার দেখো আমি বললাম এপসাইলন আর, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি। এটা কি বলবো? যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা মিডিয়ামের বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত। বুঝতে পারলাম? কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতটাকে কি বলা হবে? আমার এপসাইলন আর। আচ্ছা, এবার দেখি আমরা, সাপোজ ধরো কোনো একটা শূন্য মাধ্যমের কোনো একটা প্রযুক্ত বল, ধরো Q1 Q2 চার্জ ছিল, Q1 আর Q2 চার্জ ছিল। এই চার্জ দুটো মধ্যবর্তী দূরত্ব ধরো আর, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এদেরকে যদি আমরা কোনো একটা শূন্য মাধ্যমে রাখি ধরো, তখন তাহলে প্রযুক্ত বল কত হবে? F ইকুয়ালস টু হবে স্যার 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার হবে। তো এটা হলো কি শূন্য মাধ্যমে। কিন্তু যদি এইটাকে আমি কোনো একটা মিডিয়ামে দিয়ে দিই, এই যে পুরো সেম Q1 Q2 চার্জকে আর ডিস্টেন্সে কোনো একটা মিডিয়ামের মধ্যে রেখে দিলাম, কোনো একটা মিডিয়ামে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি এটাকে বলছি এরকমভাবে ধরে নাও যে এই সেম চার্জ Q1 আর এদিকে হচ্ছে Q2, তাদের ডিস্টেন্স হচ্ছে ধরো আরই লেখা আছে, আর একটা অন্য একটা মিডিয়াম, কোনো একটা মিডিয়ামে রাখা হয়েছে, অন্য মাধ্যমে, ঠিক আছে? অন্য মাধ্যমে, আর সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ধরলাম এপসাইলন। হয়েছে? তাহলে কি হবে বলো? দেখো ফোর্সের মান কত হবে স্যার? ফোর্স F ইকুয়ালস হবে 1/4 পাই এপসাইলন। আর এই ফোর্সটা কিন্তু F থাকবে না, এটা ধরো 4 F ড্যাশ হয়ে গেল, হয়ে গেল F ড্যাশ, কারণ তুমি জানো মাধ্যমের উপর নির্ভরশীল, তাই না? তাহলে এপসাইলন ইন্টু কত হবে? Q1 Q2 বাই আর স্কোয়ার। হয়েছে? Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার যদি তুমি দেখো যে স্যার আমার এই যে ফোর্স কত হারে কমে গেল, যদি দেখায় এদের অনুপাত করো এই দুটোর, তাহলে বলবো স্যার F ড্যাশ বাই F, F ড্যাশ বাই F করলাম, তাহলে কত হয় বলো? F ড্যাশ কত আছে? 1/4 পাই এপসাইলন নট এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে 1/4 পাই এপসাইলন গণিত Q1 Q2 বাই আর স্কোয়ার বাই কি আছে 1/f এর মান 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখো এই টার্মটা পুরোটা কেটে গেল, 4 পাই কেটে গেল, অনলি পড়ে থাকলো এপসাইলন নট আর হচ্ছে 1/এপসাইলন। তাহলে ওপরে চলে গেল এপসাইলন নট। দেখো আমি এবার কালি চেঞ্জ করে লিখি, দেখো এটা পেয়ে গেলে F ড্যাশ বাই F কত পাচ্ছ? সেটা দেখো এপসাইলন নট বাই এপসাইলন। এবার এটা চেঞ্জ করে নাও এভাবে যে স্যার এপসাইলন বাই এপসাইলন নট, এপসাইলন বাই এফ, সেটা কত হবে? তাহলে স্যার F বাই F ড্যাশ। হয়েছে? আর এটাই কি দেয় তোমাকে? দেখো এপসাইলন আর, তাই না? এটাই তো এপসাইলন আর, এপসাইলন মিডিয়ামের বাই শূন্য মাধ্যম, সেটা হচ্ছে এপসাইলন। তার মানে আমি বলতে পারি যে শূন্য মাধ্যমের প্রযুক্ত বল, দেখো ভালো করে দেখো, শূন্য মাধ্যমের প্রযুক্ত বল আর ওই সিস্টেমটাকে যখন আমি অন্য মাধ্যমে নিয়ে গেলাম, তাহলে সেখানে প্রযুক্ত বল তাদের অনুপাতটাই কি? রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটা আমরা অন্যভাবে সংজ্ঞা লিখতে পারি, পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এটাকে পজ করে লিখে নাও, আমি আবার তোমার এটা ডেরিভেশন আরো দেখাচ্ছি। ওকে ওকে, এবার দেখো আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা পড়লাম, তো এটার আমরা দেখে নিলাম এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট, এইভাবে আমরা বার করতে পারি, বা F বাই F ড্যাশ, মানে শূন্য মাধ্যমের ধরো প্রযুক্ত বল বাই ওই মাধ্যমের প্রযুক্ত বল, তার অনুপাতটা আমাকে কি দেবে? এপসাইলন আর দেবে। আচ্ছা, আমরা আরো কি কয়েকটা জিনিস দেখে নিই। সাপোজ ধরো
যেমন তোমার যদি বলা হয় যে এই এপসাইলন আর এর মান, এই এপসাইলন আর এর মান শূন্য মাধ্যমের জন্য কত হয় বা বায়ু মাধ্যমের জন্য 1 হয়, তাহলে ফর বাংলায় লিখি বায়ু মাধ্যম, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য কত হয়, জন্য এপসাইলন আর কত হয়, হয় 1। ওকে, জল মাধ্যমের জন্য কত হয়, যদি আমি বলি জল ওয়াটার মিডিয়াম যদি কি হয়ে যায় জল মাধ্যম, তা জল মাধ্যমের জন্য হয় জানবে এপসাইলন আর এর মান অলমোস্ট 80 মতো হয়। ওকে, আচ্ছা, আর যদি বলা হয় ধরো কোনো ধাতু, ধাতব পদার্থ, ধাতব মাধ্যমের জন্য জেনারেলি এপসাইলন আর এর মান না ইনফাইনাইট হয়ে যায়। ঠিক আছে, একটু মনে রাখো এটাকে। আচ্ছা, এবার দেখো যেটা আমি বলছি, ধরো তুমি কোয়েশ্চেন, আমি একটু টাইপ করে করাচ্ছি জায়গাটাকে যাতে তোমাদের পরীক্ষার অনুসারে থিওরিতে দিয়ে দেয়, যে সাপোজ ধরো আমি বললাম যে এই যে ফোর্সটা না, ধরো একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরো R1 আর বা সাপোজ ধরো R। ওকে, তাহলে এর উপর ফোর্স কত লাগছে, ফোর্স F লাগছে তোমার 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। ওকে, যদি কি হয় এটা শূন্য মাধ্যম হয়, আমি নিয়ে নিলাম ধরো শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ওকে। এবার আমি কি বললাম যে আমি এই পুরো সিস্টেমটাকে একটা অন্য মাধ্যমে নিয়ে যাব, পুরো সিস্টেমটাকে কি করব, আমি অন্য মাধ্যমে নিয়ে যাব, কিন্তু সেই মাধ্যমে আমি ফোর্সটা চাইছি যেন এই ফোর্সেই আসে, সেম ফোর্স, ফোর্সের মানটা কি হবে বললাম সেম থাকবে, কিন্তু আমি কি বললাম যে আমি অন্য মাধ্যমে নিয়ে যাব। তাহলে কি চেঞ্জ করতে হবে, দেখো পুরো সিস্টেমটাকে আমি অন্য একটা অপর মাধ্যমে নিয়ে যাব, অন্য মাধ্যমে, তাহলে একটা অন্য মাধ্যমে নিয়ে যাচ্ছি, অপর মাধ্যম, অপর মাধ্যমে নিয়ে যাওয়া হলো। অপর মাধ্যমে কি হচ্ছে যে আমি বললাম পুরো সিস্টেমটাকে নিয়ে গেছি Q1 Q2, কিন্তু আমার কন্ডিশন কি আছে, কন্ডিশন দেওয়া আছে আমার যে আমার এর মধ্যে যে প্রযুক্ত বল সেই ফোর্সটা যেন সেম ফোর্স হয়। তাহলে আমাকে একটাই দেখো Q1 Q2 দুটোই তো সেম চার্জ, ওটাকে তুমি হটাতে পারছো না, সিস্টেমটা যদি সেম আছে। এবার ঘটনা হয়েছে তাহলে আমি আরটাকে চেঞ্জ করতে হবে, মানে মিডলের ডিস্টেন্সটাই চেঞ্জ হবে। আমি ধরলাম আর এম, মিডিয়ামের ডিস্টেন্স হয়ে গেল আর এম। এই যদি আর এম ডিস্টেন্সে এখন এই Q1 Q2 কে রাখো ওই মিডিয়ামে, তাহলে প্রযুক্ত ফোর্স হবে এফ। তাহলে ফোর্সের ভ্যালু হলো ধরো এফ, কত হবে 1/4 পাই এপসাইলন ইন্টু কত হবে Q1 Q2 বাই আর এম তার স্কোয়ার। বুঝতে পারলাম? এবার আমি জানি ফোর্স দুটোর কি আছে ভ্যালু সমান, এই দুটোকে আমি এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি 1 আর 2 নম্বর সমীকরণটা সমান করতে পারি, কারণ দুটোই কি আছে সমান, ফোর্সের মান তো বলে সমান না। তাহলে আমি কি বলবো 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে বলো, 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর এম তার স্কোয়ার। এবার দেখো 4 পাই ক্যান্সেল, Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 ক্যান্সেল হয়ে গেল, আর স্কোয়ার ক্যান্সেল হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে বেঁচে কি আছে দেখো, বেঁচে আছে এখন 1/এপসাইলন নট আর স্কোয়ার ইকুয়ালস টু 1/এপসাইলন ইন্টু আর এম তার স্কোয়ার। হয়েছে? এবার দেখো তুমি এখান থেকে একটা জিনিস দেখতে পাবে, যদি বলো স্যার যে এপসাইলন বাই এপসাইলন নট, এপসাইলন বাই এপসাইলন নট, দেখো এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়ালস টু কি পাবে, দেখো আর তার স্কোয়ার বাই আর এম তার স্কোয়ার। বুঝতে পারলাম? আর তার স্কোয়ার বাই আর এম তার স্কোয়ার। এবার তোমরা এটা মানে কি জানো, এটা মানে জানো হচ্ছে এপসাইলন আর রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি ইকুয়ালস টু কি হলো তাহলে স্যার আর স্কোয়ার বাই আর এম তার স্কোয়ার। হয়েছে? এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারবে। আবার এখান থেকে তুমি মনে করো ফর্মুলা করে মনে রাখবে, তাহলে হচ্ছে দেখো আর এম স্কোয়ার বাই আর তার স্কোয়ার, আর তার স্কোয়ার ইকুয়ালস টু কত হয় তাহলে দেখো 1/এপসাইলন আর হয়ে যাচ্ছে, 1/এপসাইলন আর। ওকে, এটা উল্টে দিলাম আর কি। এবার দেখো আর এম ইকুয়ালস টু কত হয়ে যাবে, তাহলে দেখো এটাকে ওপর দিকে নিয়ে যাও, তাহলে আর হয়ে যাবে রুট পড়ে গেল রুট ওভার এপসাইলন আর। তুমি এখান থেকে যে কোনো ক্ষেত্রে তোমার যদি এখানে ধরো এরকম একটা কোয়েশ্চেনও দেয় সেখান থেকেও নিয়ে আসতে পারবে। খুব ভালো একটা অঙ্ক, এটাও ধরো ইম্পর্টেন্ট, এর মধ্যে পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে আসার মতো জায়গা, এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করতে পারে। এটা পজ করে তুলে নাও, এরপর আমরা নেক্সট টপিকে মুভ করব। আচ্ছা, তো
তো দেখো আমরা পড়া হয়ে গেছে এটা। তো আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতা পড়লাম। এই আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে অনেক সময় তোমাদের বইয়ে দেখবে লেখা আছে পড়া বৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। কি বলা হয়? এই এপসাইলন আরটাকে অনেক সময় আবার কে দিয়েও লেখে, ঠিক আছে, অর কে দিয়েও লেখা হয়। আচ্ছা, আর একে কি বলা হয়? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ইংলিশে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পড়া বৈদ্যুতিক ধ্রুবক, পড়া বৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা যেটা বলবো তড়িৎ ক্ষেত্র। এবার চলে আসো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের আমরা একটা খুব ভালো পার্টে ঢুকে যাচ্ছি। আমাদের কুলম্বস ল মোটামুটি শেষ হয়ে গেল থিওরি। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়, কি বলা হয় আমরা একটু দেখবো। হ্যাঁ, তো তড়িৎ ক্ষেত্র মানে কি, বা ইলেকট্রিক ফিল্ড বলে, ইংলিশে কি বলা হয়? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি হয়? যদি কোনো একটা চার্জকে ধরে রাখা হয়, সেই চার্জটা তার চারিদিকে কতটা অঞ্চল জুড়ে তার প্রভাব দেখাতে পারে। বুঝতে পারলাম? কোনো একটা চার্জকে রাখা হলে, ধরো একটা পজিটিভ চার্জ রেখেছো, এই চার্জটা কতটা অঞ্চল জুড়ে তার প্রভাব দেখাতে পারবে, সেই অঞ্চলটুকুকে তার বলা হবে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। মানে ধরো বাইরে থেকে আর একটা চার্জকে নিয়ে এসছো, বাইরে থেকে ধরো একটা নেগেটিভ চার্জকে নিয়ে এসছো, সেই চার্জটা কি করবে? ও নিজের দিকে আকর্ষণ করবে, বা পজিটিভ চার্জকে নিয়ে এলে সে নিজের দিকে থেকে ঠেলে দেবে, ঠিক আছে, প্রভাব দেখাবে। তখন এই অঞ্চলটুকুকে তার বলা হবে, এই যে চার্জ, এই চার্জটা বলা হবে তড়িৎ ক্ষেত্র। বুঝতে পেরেছি? আচ্ছা, এই যে চার্জ আছে তড়িৎ ক্ষেত্র, এই যে বললাম, এই চার্জটাকে বলে সোর্স চার্জ। কি বলা হয়? সোর্স চার্জ, ঠিক আছে, বা বাংলায় বলা হয় উৎস আধান। আর এগুলোকে বলা হয় পরীক্ষাধীন চার্জ বা টেস্ট চার্জ, টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান, ঠিক আছে, বা বাংলায় বলে পরীক্ষাধীন আধান। তো এবার দেখো আমি এই যে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা লিখছি। আপাতত মোটামুটি ধারণা ক্লিয়ার যে তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়। তড়িৎ ক্ষেত্র হলো যে কোনো একটি চার্জ তার চারিদিকে যে অঞ্চল জুড়ে নিজের প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ বাইরে থেকে কোনো একটি পরীক্ষাধীন আধানকে নিয়ে এলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রভাব দেখায়, তাকে সেই অঞ্চলটিকে বলা হবে তার তড়িৎ ক্ষেত্র। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা লিখে রাখি। সংজ্ঞাটা কি হবে? যে কোনো একটি চার্জ, কোনো একটি আধান তার চারিদিকে যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার করে, তার প্রভাব বিস্তার করে রাখে যাতে অন্য কোনো পরীক্ষাধীন চার্জ বা আধান সেই অঞ্চলে আনা হলে কি হবে? বল অনুভব করবে, বল অনুভব করে, তাকে কি বলা হবে? সেই অঞ্চলকে কি বলা হবে? সেই অঞ্চলটিকে আর কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র। ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলা হবে। হয়েছে? তড়িৎ ক্ষেত্র আইডিয়াটা কমপ্লিট হলো। যে কোনো একটা চার্জ, যেটাকে আমরা সোর্স চার্জ বলছি, সেই চার্জটি তার চারিদিকে যে অঞ্চল পর্যন্ত মানে একটা প্রভাব বিস্তার করে রাখবে, যাতে পরীক্ষালব্ধ কোনো একটা চার্জকে যদি নিয়ে যাওয়া হয়, টেস্ট চার্জকে নিয়ে যাওয়া হয়, তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল ফিল করতে পারে। সেই অঞ্চলটিকে কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র বলা হবে। কোন চার্জের? সেই সোর্স চার্জের। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে প্র্যাকটিক্যালি যদি দেখি, প্র্যাকটিক্যালি একটা নির্দিষ্ট জায়গার পরে কিন্তু গিয়ে আর আমরা তড়িৎ ক্ষেত্র অনুভব করতে পারি না। কোনো একটা চার্জ তার একটা নির্দিষ্ট এলাকার পরে গিয়ে যদি রাখা হয়, তাহলে তার আর চার্জটা আমরা তার প্রভাব আর অনুভব করা যায় না। কিন্তু থিওরিটিক্যালি কি হয়, আমরা এর যে কি বলবো তড়িৎ ক্ষেত্রটা এটা অসীম পর্যন্ত বিস্তার লাভ করে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিচ্ছি আমি এই জায়গাটাতে, আবার তোমরা এই দিকটা লিখে নাও আপাতত। তাহলে কি বললাম, থিওরিটিক্যালি এই যে চার্জ মানে এই যে তড়িৎ ক্ষেত্র, এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত হয়। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখি, কিছু দূরত্বের পরে কিন্তু আর এই যে তড়িৎ ক্ষেত্রের প্রভাব আর থাকে না।
আচ্ছা, এবার দেখো লিখে দিচ্ছি আমি। তাহলে কি বললাম, তত্ত্বগত মানে থিওরিটিক্যালি, হ্যাঁ, তত্ত্বগতভাবে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু আমরা পরীক্ষাগতভাবে বা প্র্যাকটিক্যালি কিন্তু কি হয়, পরীক্ষা থেকে আমরা দেখতে পাই একটি নির্দিষ্ট দূরত্বের পরে এই বল আর অনুভব করা যায় না। এই বল, এই মানে ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র অনুভব করা যায় না, হয়েছে? এটা সুন্দর করে তোমরা লিখে নাও। এরপরে যেটা আমাদেরকে পড়তে হয় সেটা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কি পড়তে হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেটা লিখে নাও সুন্দর করে। থিওরিটিক্যালি পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, পরীক্ষায় আসেও কিন্তু যে তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝো, পরীক্ষায় আসতে পারে, হেড মার্ক করে নাও। তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়? তড়িৎ ক্ষেত্র যদি দেওয়া হয় এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও লিখে দেবে, হ্যাঁ, তাহলে ফুল মার্কসটা পেয়ে যাবে, একে এক একদম। মানে তোমার কি হবে, ইমপ্রেশনটাও ভালো জমবে তোমার প্রতি। এবার আমরা যেটা পড়বো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি আমরা একটু দেখে নেব। যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে, ধরো এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসা হয় তাহলে সে যে পরিমাণে বল অনুভব করবে। কি বললাম? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসা হয় তাহলে সে যে পরিমাণে বল অনুভব করে সেটাকে বলা হবে তার ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি কি বলতে পারি, সংজ্ঞাটা লিখে নিই। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসা হয়, একক ধনাত্মক আধানকে আনা হলে যে বল প্রযুক্ত বা যে বল অনুভব হয় তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হবে। কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হবে। ক্ষেত্র প্রাবল্য বলে। হয়েছে? বুঝতে পারলাম আশা করি। যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলা হলো, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আমরা কি নিয়ে আসি, তড়িৎ একটা ধনাত্মক চার্জকে নিয়ে আসি, একক ধনাত্মক আধানকে, তাহলে সে যে পরিমাণে বল অনুভব করবে সেটাকে বলা হবে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বুঝতে পারলাম? মানে তোমরা ধরো যদি বলা হয় যে আমরা দেখেছিলাম ফোর্স কত হয়েছিল, আমরা দেখেছিলাম, যদি আমরা এখানে একটুখানি জাস্ট বলেও দিই, ফোর্স মানে পেয়েছিলাম আমরা কে Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। তো ধরো Q2 র মান 1 রেখে দিলাম, Q2 র মান কত? 1। তাহলে কি হবে, ওই r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে Q2 র মান যদি 1 রেখে দেওয়া হয় তাহলে r2 দূরত্বে ফোর্সের মান কত হয়ে যাবে? F ইকুয়ালস হয়ে যাবে কে Q1 বাই আর স্কোয়ার। আর এটাই হবে ওই বিন্দুর কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে কি বলা হবে? ই। মানে যদি আমি বলি যে আমরা প্রযুক্ত বল ক্ষেত্রে, আমি আগেও বলেছিলাম, আগে যেগুলো লেকচার ছিল আমার, ওগুলো যদি দেখো, যে বেসিক্যালি কুলম্বের লয়ের যে আমরা Q2টা লিখি, Q2টাকে যদি 1 দিয়ে রিপ্লেস করে দেওয়া হয় 1 কুলম্ব দিয়ে, তাহলেই বলা হবে ওইটা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা এখন হয়ে যাবে, নাম হয়ে যাবে চেঞ্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যদি Q2কে আমরা 1 দিয়ে রিপ্লেস করে দিই। কারণ সংজ্ঞায় কি বলেছে, যে Q2 এর মান দেখো 1 হবে, একক ধনাত্মক হবে। কি বলা হয়েছে? একক ধনাত্মক হবে। ওকে, তো এটাকে তোমরা সুন্দর করে লিখে নাও, এরপরে আমি এর ডিটেলস আবার পড়াচ্ছি।
এবার দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে একটু ডিটেলসে পড়বো। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেসিক্যালি কি হলো, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ মানে বা আনলে যে পরিমাণ বল অনুভব করবে ওই বিন্দুতে সেটাকে তার কি বলা হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হবে। মানে সাপোজ ধরো যে আমি বললাম দুটো একটা এখানে চার্জ আছে ধরো এফ, মানে Q1 একটা চার্জ আছে, আর এখানে আমি একটা একক ধনাত্মক আধানকে 1 কুলম্ব চার্জকে আমি নিয়ে এসেছি, পজিটিভ চার্জকে নিয়ে আসছি, আর মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে ধরো আর। তাহলে আমি বা এখানে ধরো আমি যদি এরকম বলি যে ধরো Q2 চার্জকে নিয়ে আসা হয়েছে, এবার ধরে নাও কত চার্জকে নিয়ে আসা হয়েছে, Q2 চার্জ। তাহলে এই চার্জকে নিয়ে এলে প্রযুক্ত এটা কত পরিমাণ বল অনুভব করবে, এটা বল অনুভব করবে স্যার F = এটা যে পরিমাণ বল অনুভব করবে সেটা হচ্ছে K Q1 Q2 বাই R। তাহলে আমি বলতে পারি Q2 চার্জকে নিয়ে আসার জন্য ওই বিন্দুতে প্রযুক্ত বল কত হলো, K Q1 Q2 বাই R স্কোয়ার হয়েছে। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কত লাগবে, তাহলে এটা তো ফোর্স তাই না Q2 এর জন্য, তাহলে একক ধনাত্মক আধানকে আনতে লাগছে দেখো F/Q বা F/Q2 ইকুয়ালস তাহলে কত হয়ে গেল দেখো K Q1 বাই R স্কোয়ার। আর এটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E। তাহলে E ইকুয়ালস আমি কি বলতে পারবো নর্মাল ফর্মে যে স্যার F/Q, যেখানে F একটা কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ইও কি হয়ে যাবে একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে আমি যদি বলা হয় এটাকে ভেক্টরিক্যালি লেখার জন্য, তাহলে আমরা কিভাবে লিখবো, E ইকুয়ালস টু F ভেক্টর বাই Q হয়েছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এর একক কি হবে, এর একক দেখো নিউটন পার কুলম্ব। তাহলে ইউনিট কি হবে একক, এর একক হবে যে স্যার এর একক হয়ে যাবে নিউটন পার কুলম্ব, ফোর্সের একক নিউটন, আধান একক কিউ আছে। তাহলে এটা তাহলে মান কত পেলে স্যার, E ইকুয়ালস টু স্যার আমরা পেলাম K কিউ বাই দেখো এই Q1টাকে কিউ লিখলাম ঠিক আছে, বাই R স্কোয়ার। এটা হয়ে গেল তার মান কার, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর দূরত্বের ওই বিন্দুটাতে। ওকে আচ্ছা, এবার যদি আমরা এটাকে গ্রাফ প্লট করি তাহলে তোমরা দেখবে গ্রাফ যদি দেখতে পাও এভাবে গ্রাফ দেখতে পাবে যে স্যার E ভার্সেস R স্কোয়ারের গ্রাফ, সেটা কিরকম হবে, E ভার্সেস R স্কোয়ারের গ্রাফ হবে দেখো তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়েছে। আচ্ছা, আর যদি বলো স্যার যে E ভার্সেস 1/r এর গ্রাফ কি হবে, 1/r স্কোয়ারের গ্রাফ কিরকম হবে, তাহলে ওটা স্ট্রেট লাইন হয়ে যাবে, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, এইরকম তোমরা পেয়ে যাবে। ওকে আচ্ছা, তো এইটা হয়ে গেল আমাদের কি, এইটা হয়ে গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পুরো ডিটেলস। পরীক্ষা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে কোয়েশ্চেন ফ্রেম হয়, মার্ক করে রাখলাম, স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। কি কি পসিবল কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা তোমাকে একটা আমি দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রামে আজকে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়লে না, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা এই তড়িৎ ক্ষেত্রকে মানে দেখানোর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখি, কি দেখি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে আমরা ব্যাখ্যা করি। তো এটাকে আপাতত তুলে না পজ করে তারপর আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্টে চলে আসছি। ওকে ওকে, এবার দেখো আমরা একটা নতুন টপিক পড়বো, এখান থেকে কোয়েশ্চেন আসে, আমি তোমাকে বলছি এখান থেকে কোয়েশ্চেন পাবে, জেইতেও পাবে, নিটেও পাবে, এমনকি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও পাবে, এমনকি উচ্চ মাধ্যমিকেও এই কোয়েশ্চেন এখান থেকে আসবে শিওর। হ্যাঁ, তড়িৎ বলরেখা, তো তড়িৎ বলরেখা কি হয় দেখো, আমরা তড়িৎ ক্ষেত্রকে যদি আমাকে মানে দেখাতে হয়, ধরো এক্সপ্লেন করতে হয় না, এই দেখাটা আমার খুব দরকার। মানে তড়িৎ ক্ষেত্র, আমরা তড়িৎ ক্ষেত্রে আমরা চার্জ আমরা না চোখে দেখতে পাই ধরো, তবে তড়িৎ ক্ষেত্র আমরা চোখে দেখতে পাই না। তো এবার ধরো তোমাকে বললো টিচারে পরীক্ষায় যে তড়িৎ ক্ষেত্রটা করে দেখাও বা তড়িৎ ক্ষেত্রটা এক্সপ্লেন করো, তুমি বলছো সাদা খাতা জমা দিয়ে চলে এসেছি, আপনি বুঝে নিন, কারণ তড়িৎ ক্ষেত্র আমরা চোখে দেখতে পাই না, তাই না। তো এই তড়িৎ ক্ষেত্রটা এই যে তড়িৎ ক্ষেত্র আমরা বললাম, এই তড়িৎ ক্ষেত্রটাকে ব্যাখ্যা বা ডেসক্রাইব করার জন্য আমরা তড়িৎ বলরেখা কিন্তু একদম দরকার। আর এর কনসেপ্টটা দিয়েছিল মাইকেল ফ্যারাডে, কি বললাম, মাইকেল ফ্যারাডে বলে একটা বিজ্ঞানী ছিল, সে তড়িৎ বলরেখার প্রথম কনসেপ্ট দিয়েছিল। ওকে আচ্ছা, তো তড়িৎ বলরেখা কি হলো, এগুলো কিছু কিছু ইমাজিনারি লাইন, এগুলো কিন্তু বাস্তবে এই লাইনের এক্সিস্টেন্স নেই, ঠিক আছে, কিন্তু এগুলো আবার তড়িৎ ক্ষেত্রকে এক্সপ্লেন করার জন্য অপরিহার্য, ঠিক আছে। তো আমরা কি বললাম যে এমন কিছু কাল্পনিক রেখা, যে সমস্ত রেখাগুলি তড়িৎ ক্ষেত্রকে ব্যাখ্যা করার জন্য, বর্ণনা করার জন্য অপরিহার্য, এবং এই রেখাগুলির সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করব, ঠিক আছে। যার যদি এবার দেখো আমি এটা লিখে নিই, কি বলে এক্সপ্লেন সংজ্ঞাটা। তাই তড়িৎ বলরেখা কাকে বলা হয়, তাই তড়িৎ বলরেখা হলো কিছু আমরা কি নিই, তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করার জন্য কিছু কাল্পনিক রেখা কল্পনা করে নেওয়া হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রকে
ব্যাখ্যা করার জন্য আমরা কি করি, কিছু কাল্পনিক রেখা নেওয়া হয় যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্যের দিক নির্দেশ করে সেই রেখাকে কি বলা হবে? সেই রেখাকে তড়িৎ বলরেখা বলে। ঠিক আছে, তো আমরা তড়িৎ বলরেখা কাকে বলে দেখলাম। এছাড়াও অনেক আরো ডেফিনেশন আছে, যে কোনো তড়িৎ ক্ষেত্রের উপরে যদি আমরা একক ধনাত্মক আধানকে রেখে দিই, তাহলে সে যে পথে গমন করবে সেই পথটাও হচ্ছে, সেই গমনের পথটাকে বলা হবে কি তড়িৎ ক্ষেত্রে বলরেখা। এইভাবেও এক্সপ্লেনেশন করা যায়। তো এটাকে তোমরা লিখে নেবে, স্ট্যান্ডার্ড আছে। ওকে, চলো এর বৈশিষ্ট্য বলি। বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। তো প্রথম ধরো বৈশিষ্ট্য যদি বলা হয়, যে এই বলরেখাগুলোকে আমরা যদি দেখি, তো প্রথম কথা সবাই কাল্পনিক, সমস্ত বলরেখায় কি হয়? কাল্পনিক। তাহলে আমি বলতে পারি সমস্ত বলরেখার ধারণা কি হয়? কাল্পনিক। এর কিন্তু বাস্তবে এক্সিস্টেন্স নেই। ওকে, 2 নম্বর পয়েন্ট, আমরা ধরে নিই যে পজিটিভ চার্জ থেকে বলরেখা বার হয়ে আসে এবং অসীমে গিয়ে শেষ হয়ে যায়। কি বললাম? পজিটিভে থেকে বলরেখা উৎপত্তি লাভ করে। এগুলো তোমরা নিজের ভাষায় লিখে নেবে। তাহলে পজিটিভ চার্জ দেওয়া হলো, আর এই পজিটিভ চার্জ থেকে বলরেখা উৎপত্তি লাভ করবে, এরকম ভাবে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, আর কোথায় গিয়ে শেষ হয়? অসীমে গিয়ে শেষ হবে, বা নেগেটিভ চার্জে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এইভাবে উৎপত্তি লাভ করে, আর নেগেটিভ চার্জে গিয়েও শেষ হতে পারে। তাহলে প্রথম কথা একটা জিনিস আমি বলে দিচ্ছি একবার, এই দেখো কি হলো। তাহলে তড়িৎ বলরেখা উৎপত্তি লাভ কোথায় করে? ধনাত্মক আধানে। শেষ হয় কোথায়? হয় নেগেটিভ চার্জে গিয়ে শেষ হবে, নইলে অসীমে গিয়ে শেষ হবে। তাহলে তড়িৎ বলরেখা উৎপত্তি লাভ করে পজিটিভে, আর শেষ হয় নেগেটিভ চার্জ বা অসীমে। আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা উৎপন্ন হয় কোথায়? হয় অসীমে হতে পারে, আর শেষ হয় কোথায় এসে? টার্মিনেট কোথায় হয়? নেগেটিভ চার্জে এসে। তাহলে তড়িৎ বলরেখা উৎপত্তি লাভ করে পজিটিভ চার্জ বা অসীমে, তড়িৎ বলরেখা টার্মিনেট কোথায় করে? হয় অসীমে, নইলে নেগেটিভ চার্জে এসে। বুঝতে পারলাম আশা করি। থার্ড যদি দেখি, এই পজিটিভ চার্জকে তোমরা যেন বিকর্ষণ করে, সুতরাং পজিটিভ চার্জের তড়িৎ বলরেখা দেখতে কেমন হবে? নেগেটিভ চার্জ কিরকম হতে হবে সেগুলো দেখে দিই। সাপোজ একটা পজিটিভ চার্জ যদি এটা হয়, একটা নেগেটিভ, আর একটা পজিটিভ চার্জ যদি এরকম হয়, এখানে নেগেটিভ থাকলে জাস্ট ডিরেকশনটা অন্য হয়ে যাবে। তাহলে কি হবে? এর থেকে বের হওয়া তড়িৎ বলরেখাগুলো ধরো ঘুরে যাবে, বিকর্ষণ করবে, এরকম মিলিত কিন্তু হবে না। হ্যাঁ, এরকমভাবে বাইরের দিকে বেরিয়ে চলে আসার চেষ্টা করবে। ঠিক আছে, এদিক থেকেও কি করবে? এদিক থেকেও এইভাবে মুখ ঘুরিয়ে নেবে। ঠিক আছে, এরকম কিন্তু আঁকতে পরীক্ষাতেও বলে। হয়েছে? আচ্ছা, আর যদি বলে তো একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা তো দুটো নেগেটিভ হলে কি হতো? জাস্ট ডিরেকশনগুলো ভেতর দিকে হতো, বাকি সব সেম। দেখো বিকর্ষণ করছে, একেবারে কিন্তু আকর্ষণ করবে না। কিন্তু যদি বলতাম এটা ধরো পজিটিভ আর এটা ধরো নেগেটিভ, তাহলে কি কাণ্ড হতো? তাহলে এখানে হতো এইখান থেকে উৎপত্তি লাভ করে এইখানে গিয়ে শেষ হয়ে যেত। হয়েছে? এই দেখো এরকম হয়ে যেত। এরকম ভাবে কিন্তু কাজ করতো। ঠিক আছে, আর এখান থেকেও এরকম ভাবে বার হতো, সরি এসে প্রবেশ করতো আর কি।
ওকে, তাহলে এরকমভাবে হয়। ওকে, এটাকে পজ করে তুলে নাও, তিনটে আমরা পয়েন্ট পড়লাম। এবার দেখো আমরা 4 নম্বর বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, যে পরীক্ষায় মানে ডাইরেক্ট এই পয়েন্টটা তুলেই কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। জানবে দুখানা বলরেখা না কখনো কাউকে ইন্টারসেক্ট করতে পারবে না। মানে এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, কখনো কাউকে ইন্টারসেক্ট করতে পারবে না, এরকম ধরনের কনসেপ্ট হয় না। কেন? কারণ এই পয়েন্টে যদি আমরা কিনি, ধরো এই পয়েন্টে আমরা দুটো স্পর্শক টানতে পারবো, এইটার জন্য একটা, এইদিকে একটা যেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখাবে, আবার এই পয়েন্টে যদি আরেকটা আমি এদিকে স্পর্শকটা নিই, সেটা আমাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখাবে এই পয়েন্টে। তাহলে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন পাওয়া সম্ভব নয়, সেই জন্য দুখানা তড়িৎ বলরেখা কখনো একে অপরকে ছেদ করতে পারবে না। তাহলে আমি কি লিখতে পারবো? দুটি বলরেখা কখনো কখনো ছেদ করে না, ছেদ করবে না। কারণটা লিখতে পারবে তো? কারণটা লিখবে যে যদি আমরা দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে ওই ছেদ বিন্দুতে আমরা দুইটা কি করতে পারি? স্পর্শক অঙ্কন করতে পারবো, আর যা ওই বিন্দুতে দুটি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখাতে পারবে। এবার একটা বিন্দুতে দুদিকে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না, সেই জন্য এই দুটো বলরেখা কখনো একে অপরকে ছেদ করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 5 নম্বর পয়েন্ট। যদি একটা কোনো বিন্দুতে আমরা যদি তড়িৎ বলরেখা দেখি, তাহলে একটা ধরো এ আছে, এই বিন্দুতে আমরা যদি স্পর্শক টাই না, তো এই স্পর্শকটা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ ক্ষেত্র উভয়ের দিকই দেখায়। কি বললাম? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বল, প্রযুক্ত তড়িৎ বলের দিক আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, আর সেখান থেকে সঙ্গে সঙ্গে কি বললাম? তড়িৎ ক্ষেত্রের দিক, দুটোই দেখাবে। তাহলে স্পর্শক, তড়িৎ ক্ষেত্রের উপর অঙ্কিত স্পর্শক, তড়িৎ বলরেখার উপর অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্যের দিক, ও প্রাবল্যের দিক নির্দেশ করে, দিক নির্দেশ করে। হয়েছে? আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্ট হয়ে গেল। 6 নম্বর পয়েন্ট দেখো। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব যে এই তড়িৎ বলরেখাগুলো না কখনো ক্লোজ লুপে বা বদ্ধ পথে অবস্থান করতে পারে না। মানে বললে এরকম ভাবে তড়িৎ বলরেখা অবস্থান করছে, ধরো এটা কোনোদিন হতে পারে না। তাহলে বলরেখা, তড়িৎ বলরেখা স্পেসিফিক্যালি বলো, তড়িৎ বলরেখা বদ্ধ পথে অবস্থান করতে পারে না, অবস্থান করতে পারে না, পারে না। ওকে, হয়ে গেল। এবার বলো 7 নম্বর পয়েন্ট দেখবো, 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে কি হবে? যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি হবে, সেখানে বলবো তার মানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানও বেশি হবে। কি বললাম? তড়িৎ বলরেখা যেখানে বেশি আছে, ধরো এইভাবে ডেন্সলি কি আছে? তড়িৎ বলরেখা আছে। হয়েছে? ধরো এটার মানে এরকম ভাবে ধরো তড়িৎ বলরেখা ডেন্সলি যাচ্ছে, আর এখানে ধরো ফাঁকা ফাঁকা তড়িৎ বলরেখা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যেখানে এইটা কি তড়িৎ বলরেখার সংখ্যা বেশি, আর এখানে দেখো তড়িৎ বলরেখার সংখ্যা কম, একই রকম ক্ষেত্র বা সারফেসে, তাহলে বলবো এখানে কিন্তু তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে। তাহলে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ঘনত্ব আর তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, কি হবে? তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও বেশি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও বেশি, মানও বেশি। আর কম হলে অবভিয়াসলি কম হবে, তোমরা সেটা জানো। ওকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম হবে। তাহলে আমরা এখানে আবার দেখো 4খানা পয়েন্ট পড়লাম, আরও 2খানা পয়েন্ট আছে, সেটা আমরা এরপরে মুছে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নাও। ওকে, নেক্সট আর একটা ক্যারেক্টারিস্টিক পড়বো, মোস্টলি তোমার এটা কত নম্বর হতো? 2 4 ছিল, ঠিক আছে 7টা 8 নম্বর হবে। দেখো 8 নম্বরে কি বলবো, যে যদি ধরো এরকম থাকে তড়িৎ ক্ষেত্র, তাহলে এটাকে ইউনিফর্ম বলা হবে। কি বলা হবে? ইউনিফর্ম
ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, যদি বলরেখাগুলোর মধ্যবর্তী দূরত্ব বা বলরেখাগুলো সমানভাবে বা সমান্তরালভাবে যায় সেই জায়গাটায় বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। কি আছে? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র বলা হবে। কি বলা হবে? সুষম তড়িৎ ক্ষেত্র। আর যদি এরকম দেখো, ধরো এরকম ভাবে আছে তড়িৎ ক্ষেত্র, তাহলে এটা কিন্তু নন ইউনিফর্ম বা অসম তড়িৎ ক্ষেত্র বলা হবে। পরীক্ষায় আসে, হ্যাঁ, এটাও অসম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝো? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র কি হবে? যখন দুটির মানে বলরেখা বা সমস্ত বলরেখাগুলির মধ্যে দূরত্ব কি হবে? কনস্ট্যান্ট থাকবে এবং সুন্দর মানে সমান্তরালভাবে প্রবাহিত হবে, তখন সেটাকে বলে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের যেটা আমি বলছি যে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নইলে, কারণ আমরা পার্ট 2টা নিয়ে আসবো, এটা পার্ট 1 করে দিলাম। তাহলে এটা হচ্ছে তোমার পার্ট 1 কমপ্লিট হলো। আমরা নেক্সট ভিডিও নেক্সট পোর্শনটা আমরা পার্ট 2 তে কভার করব। পার্ট 2, ওকে? তো পার্ট 2 তে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, বিভিন্ন পজিশনের জন্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বার করব। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের মান বার করব। তারপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে টর্কের মান, কোন তড়িৎ ক্ষেত্রে অবশ্যই তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, ধরো পরীক্ষায় কোয়েশ্চেন আসছে পি সাইন থিটা যেটার মান হয় সেটা করব। তারপরে গাউসের ল পড়বো। ঠিক আছে? মোটামুটি তারপরে আরেকটা লেকচারে এই পুরো পোর্শনটাকে আবার কভার করে দেবো, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। তো আশা করি এই পর্যন্তই ভালো থাকলো। ভালোভাবে দেখো কোয়েশ্চেন, যেখান থেকে মনে হচ্ছে স্যার কনফিডেন্স পাচ্ছি না বা ডাউট হচ্ছে অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। আমি দেখো তোমাদের সাথে খুব মানে অ্যাটলিস্ট ক্লোজ হয়ে পড়ানোর চেষ্টা করছি। যতটা তোমরা মনে করছো, যতটা যেখানে অসুবিধা সেখানে আমাকে বলো, তো আমি তোমাকে দিচ্ছি। আর বাকি যে নোটসের ব্যাপারটা সেটা আমি আজকে তোমাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি গ্রুপে, ওকে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ততক্ষণ এই ভিডিওগুলো ভালোভাবে প্রিপেয়ার করো। হোপ তোমাদের টেস্ট পরীক্ষা খুব ভালো যাচ্ছে। আর চ্যানেলটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরও উপকার হবে। আর সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।